যে মেয়েটা সারাদিন ধরে একটুখানি ছায়ার মতো বেঁচেছিল, তাকে সেদিন তারই নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা এমন একটা কথা বলেছিল, যা শুনে মেঘলার বুকের ভেতরটা যেন শব্দ করে ভেঙে গিয়েছিল। তোর মতো মেয়ে আমার ঘরে মানায় না। কথাটা ছিল খুব ছোট, কিন্তু তার ভেতরে ছিল এমন এক আগুন, যা একটা মেয়ের পুরো জীবনের সব আলো এক মুহূর্তে নিভিয়ে দিতে পারে। আর আশ্চর্যের কথা হল, ঠিক সেই আগুনের ভেতর থেকেই শুরু হয়েছিল মেঘলার জীবনের সবচেয়ে বড় সত্যের খোঁজ। আপনি যদি এমন গল্প শুনতে ভালোবাসেন, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, লাইক দিন, আর কমেন্টে বলুন আপনি শেষ পর্যন্ত থাকবেন কিনা, কারণ এই গল্পের প্রতিটা মুহূর্তে এমন এক মোড় আছে, যা আপনাকে চোখ সরাতে দেবে না। মেঘলা তখন দাঁড়িয়েছিল নিজেরই ঘরের মাঝখানে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল সে যেন অন্য কারো জীবনে এসে পড়েছে। দুপুরের রোদের তেজ তখনও কমেনি। বাইরের পথ পেরিয়ে আসার ক্লান্তি তার কাঁধে ভারী হয়ে বসেছিল। গরমে ঘেমে নেয়ে গেছে, চুলের গোড়ায় লেগে আছে ধুলো, আর গালে রোদের লালচে ছাপ। দরজার কাছে পা রেখেই সে থমকে গিয়েছিল, কারণ সামনের সোফায় বসে থাকা মানুষটাকে সে একেবারেই আশা করেনি। তার চোখের সামনে, তার মায়ের পাশে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে আরিয়ান। সেই আরিয়ান, যাকে একসময় মেঘলা দূর থেকে দেখলে বুকের ভেতর অদ্ভুত একটা আলো জ্বলত। সেই আরিয়ান, যার নাম শুনলেই এখনো কোথাও একটুখানি পুরনো কিশোরী মন কেঁপে ওঠে। কিন্তু এখন সেই নামের সঙ্গে জড়িয়ে আছে অপমান, সন্দেহ আর একগাদা নাবলা কথা। মায়ের কণ্ঠটা তখন নিচু, তাড়াহুড়োর। উপরে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়, মেঘলা। তারপর নিচে নামবি। আরিয়ান এসেছে। মেঘলা এক পলক মায়ের দিকে তাকাল। তার মাথার ভেতরটা গরম হয়ে উঠল। উনি এখানে কেন? প্রশ্নটা বেরিয়ে এল খুব ছোট গলায়, কিন্তু ভেতরের তীব্রতা লুকোনো গেল না। মা চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। এখন কথা বাড়াস না। উপরে যা, আর কথা বলতে শিখে আয়। আরিয়ান তোকে নিতে এসেছে। নিয়ে যেতে এসেছে। কথাটা শুনেই মেঘলার ভেতরের রাগটা আরও ধারালো হয়ে উঠল। আমি কোথাও যাব না। মেঘলার মুখের এমন জেদি ভঙ্গি দেখে মায়ের মুখ শক্ত হয়ে গেল। কিন্তু মেঘলা আর দাঁড়াল না। ধীর পায়ে নয়, প্রায় গিয়েই সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর পেছনে সোফায় বসা আরিয়ান তখন ফোনের স্ক্রিনে চোখ রেখে একবার হালকা হাসল, যেন সে এই রাগের অপেক্ষাতেই ছিল। মেঘলা নিজের ঘরে ঢুকেই ব্যাগটা বিছানার ওপর ছুঁড়ে ফেলল। দরজা বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। বুকের ভেতরকার শ্বাসপ্রশ্বাসও যেন ভারী হয়ে আছে। মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমি কোনোভাবেই ওর সঙ্গে যাব না। কিন্তু পরক্ষণেই আরেকটা ভয় এসে মাথা তুলল। বাবা যদি জেনে যায়, আর পরিবারের বড়রা যদি একবার সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে আর বেরোতে দেব না। মেঘলা জানত এই বাড়ির পুরুষেরা সিদ্ধান্ত নেয়, আর মেয়েদের কাজ শুধু নির্বে সেটা মেনে নেওয়া। সে জানত বাইরে থেকে এসে যতই জেদ দেখাক, ঘরের ভেতরের নিয়ম ভাঙা সহজ নয়। আর এই বাস্তবতাই তার সবচেয়ে বড় শত্রু ছিল। কিছুক্ষণ পর রাগ কমাতে, মাথা ঠান্ডা করতে সে গোসলখানার দিকে চলে গেল। এদিকে নিচে রান্নাঘরে তখনও ব্যস্ততা চলছে। মেঘলার মা সুরভি বেগম হাঁড়িতে মশলা কষাচ্ছেন। পাশে দাঁড়িয়ে আছেন তার ছোট বোনের মতোই আপন ফারহানা খাতুন। দুজনে মিলেই দুপুরের রান্না সামলাচ্ছেন। ফারহানা হাতে লাল শাক কুচোচ্ছেন, আর সুরভি বেগম তরকারিতে পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলেন। তখন ফারহানা জিজ্ঞেস করলেন, ভাবি, মেঘলার সঙ্গে কথা হয়েছে? সুরভি বেগম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। হয়েছে, কিন্তু মেয়ে কিছুতেই শুনবে না। এক কথা এক উত্তর, যাবে না। ফারহানা চুপ করে রইলেন না। তিনি জানতেন এই বাড়ির পরিস্থিতি কতটা জটিল। আগের বার তো বড় আপা আর দুলাভাই এসে নিয়ে যেতে চেয়েছিল, তাই না? তখনও ও বলেছিল নিজে এসে নিলে তবেই যাবে। এবার তো সত্যি আরিয়ান এসেছে। যদি ও না যায়, ঝামেলা খুব বড় হয়ে যাবে। সুরভি বেগম কষ্টে মাথা ঝাঁকালেন। আমি জানি রে ফারহানা, মেয়েটাকে ওইভাবে বেঁধে বিয়ের কথা ভেবেছিলাম বলেই কি ভুলটা আরও বড় হয়ে গেল। কিন্তু তখন আর কি উপায় ছিল?
লোকমুখ তো থামানো যায় না। আর তুইও তো জানিস এই বাড়ির মানসম্মান নিয়ে আমার স্বামী কতটা সংবেদনশীল। ফারহানা কিছু বললেন না, কারণ কথাটা সত্যিই ভারী। কিছু সিদ্ধান্ত এমন হয় যার বোঝা বছরের পর বছর ঘাড়ে থেকে যায়। কিছুক্ষণ পর গোসল সেরে মেঘলা ঘরে ঢুকল। ভেজা চুল, হালকা হলুদ রঙের সালোয়ার কামিজ আর হাতে একটা গামছা। সে তখনও জানত না নিজের রুমে আরিয়ান দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই সে থমকে গেল। মুহূর্তের জন্য তার দম আটকে গেল, কারণ ঘরের ভেতরে এমনভাবে কেউ দাঁড়িয়ে আছে যেন সে এই রুমেরই অধিকারী। মেঘলা ভেতরের অস্বস্তি চেপে ধরে কণ্ঠটা কঠিন করল। আপনি এখানে কেন? আরিয়ান ধীরে ঘুরে দাঁড়াল। তার চোখে ছিল এমন একটা শান্ত আত্মবিশ্বাস যা মেঘলাকে আরও রাগিয়ে দিল। নিজের স্ত্রীর রুমে ঢুকতে পারমিশন লাগে না? মেঘলা। স্ত্রী শব্দটা যেন মেঘলার মুখে আটকে গেল। আপনি এসব কথা কিসের ভিত্তিতে বলছেন? আর এভাবে কারো রুমে ঢোকা কি ভদ্রতা? আরিয়ান এক কদম এগিয়ে এল। ভদ্রতা? তুমি যখন আমায় এমনভাবে এড়িয়ে উপরে উঠে গেলে তখন তোমার ভদ্রতার কথা মনে হয়নি? মেঘলা কপাল কুঁচকাল। আমি আপনাকে এড়িয়ে গেছি? আপনি কি নিজেকে ভাবেন? আরিয়ান হালকা হেসে ফেলল, কিন্তু সেই হাসি ভালো লাগার নয়, বরং তাতে ছিল রহস্য আর চাপা জেদ। সে মেঘলার দিকে তাকিয়ে বলল, তুমি বিয়ে করে আমার বাড়িতে এসেছ, আর এখন এমন ভাব করছ যেন আমি অচেনা কেউ। তাছাড়া এই গলায় কি হয়েছে? মেঘলার গলার একপাশে সত্যিই লালচে দাগ ছিল। সকালে ডিম খাওয়ার পরে হালকা অ্যালার্জি উঠেছিল। সে গায়ে গা করে ওড়না টানছিল, বারবার হাত দিয়ে ঘষছিল, তাই দাগটা লাল হয়ে গিয়েছিল। কিন্তু আরিয়ানের প্রশ্নের ভঙ্গি একদম ভালো লাগল না। মেঘলা কটাক্ষ করে বলল, আপনার জানার দরকার নেই। আরিয়ান কাছে এগিয়ে এল, এতটাই কাছে যে মেঘলা অস্বস্তিতে পিছিয়ে গেল। দরকার আছে। আমি বিয়ে করেছি এমন একটা মেয়েকে যার ব্যাপারে এখনো অনেক গল্প কানাঘুষা চলছে। আমি সেটা না জানলে কি হয়? মেঘলার বুকের ভেতরটা যেন মুহূর্তে জমে গেল। গল্প? সে ধীরে ধীরে বলল, মানে? আরিয়ান চোখ সরাল না। মানে তুমি খুব ভালো করেই জানো। এই বলে সে থামল। তার কণ্ঠস্বর আরও নরম, কিন্তু আরও ভয়ঙ্কর হয়ে উঠল। আমি চাইনি আজকের দিনটা এমন হোক, কিন্তু তোমার আশেপাশে যা হয়েছে তার সবকিছু আমাকে ভাবতে বাধ্য করেছে। মেঘলার হাত কেঁপে উঠল। সে এক ঝটকায় নিজের পাশে থাকা ওড়নাটা ঠিক করে নিল। আপনি যা ভাবছেন তা সত্যি না। তাহলে সত্যিটা কি? আরিয়ান প্রশ্ন করল। কিন্তু মেঘলা উত্তর দিল না, কারণ উত্তর দেওয়ার মতো মানসিক অবস্থায় সে ছিল না। তার ভেতরে তখন একসঙ্গে অনেকগুলো আবেগ ভাঙছে, রাগ, অপমান, ভরসার অভাব, আর সেই পুরনো একপেশে অনুভূতি যা বহু বছর ধরে সে নিজের ভেতরেই লুকিয়ে রেখেছিল। আরিয়ান এবার ধীরে মাথা নেড়ে ঘরের দরজার দিকে এগোল। আমি তোমাকে আজ এই বাড়ি থেকে নিয়ে যাব, মেঘলা। এটা তোমাকে বুঝতেই হবে। আমি কোথাও যাব না। মেঘলার গলার স্বর এবার কাঁপছিল না, বরং দৃঢ় ছিল। দেখি তুমি কিভাবে যাবে না। আরিয়ান থেমে এক পলক তাকাল। এই বিয়ের পরে তুমি আর একা নও, এটা মনে রেখো। মেঘলা চোখ বড় করে তাকাল। আপনি খুব বেশি নিজের অধিকার দেখাচ্ছেন। আরিয়ান শান্ত গলায় বলল, কারণ অধিকারটা তোমার পরিবার আমাকে দিয়েছে। এই কথাটা মেঘলার গায়ে যেন আগুনের মতো লাগল। সে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকাল। বাইরে তখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে। রোদ একটু নরম, কিন্তু তার মনের ভেতরকার তাপ কিছুতেই কমছে না। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দে মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে শুধু জানালার পাশে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, তুমি ফিরে এলে কেন? আরিয়ান ভাই। কথাটা সে এত নিচু গলায় বলেছিল যে নিজের কণ্ঠ ঠিকমতো শোনা যায়নি। কিন্তু সেই নামটা উচ্চারণ করতেই তার চোখের কোণে জল জমে উঠল। কারণ এই নামের সঙ্গে জড়িয়ে আছে 4 বছর আগের এক অন্য জীবন, একটা অন্য বাড়ি, অন্য আকাশ, অন্য বয়স। তখন মেঘলা ছিল অষ্টাদশীর কাছাকাছি। তখন তার জীবন ছিল সহজ, সরল আর নিজের কল্পনার রঙে ভরা।
প্রতিবেশী আত্মীয় আর বড়দের আড্ডায় একবার এক তরুণের নাম বারবার শুনত, সে আরিয়ান। শহর থেকে বড় পড়াশোনা করে ফেরা, শান্ত স্বভাবের, পরিষ্কার চোখের, মানুষের সঙ্গে মিশে কথা বলতে জানে এমন একজন ছেলে। মেঘলা তখন দূর থেকে তাকে দেখত। বড়দের সামনে সে নাম উচ্চারণও করত না, শুধু মনে মনে বলত আরিয়ান ভাই। সেই ডাকটার মধ্যে ছিল শ্রদ্ধা, লজ্জা আর অব্যক্ত আকর্ষণ। একদিন গ্রামের মাঠের পাশে বই পড়ে বসে থাকতে দেখে আরিয়ান তাকে জিজ্ঞেস করেছিল, তুমি এত চুপচাপ কেন? মেঘলা, সে তখন হেসে বলেছিল, চুপচাপ না হলে কি সব কথা বলতে হয়? আরিয়ান তখন এমনভাবে হেসেছিল যে মেঘলার বুক ধক করে উঠেছিল। সেই হাসি ছিল প্রথম অনুভূতির মতো, যা অনেক দিন পরে এলেও ভুলতে পারে না। কিন্তু সেই স্মৃতি আর বাস্তবতার মাঝখানে একটা কুয়াশা এসে দাঁড়িয়েছিল। আর সেই কুয়াশার ভেতরে হারিয়ে গিয়েছিল তাদের পুরনো পরিচয়ের সবটুকু স্বপ্ন। সন্ধ্যার আগে মেঘলা যখন নিচে নামল, তখন ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা। মায়ের মুখে চিন্তার ছাপ, ফারহানার চোখে উদ্বেগ, আর করিডোরের মাথায় দাঁড়িয়ে থাকা বাবার চেহারায় একটা কঠিন ভার। মেঘলার বাবা হাসান সাহেব, পরিবারের সম্মান নিয়ে বেঁচে থাকা এক মানুষ। বাইরের মানুষ তাকে খুবই সৎ, কঠোর আর নির্ভীক বলে জানে। কিন্তু নিজের মেয়ের সামনে দাঁড়ালে তার চোখে কখনো এমন উদ্ভ্রান্ত রাগ দেখা যায়নি। আজ দেখা যাচ্ছে। তিনি মেঘলার দিকে না তাকিয়েই বললেন, নিচে আয়। মেঘলা কিছু বলল না। সে জানত এখন কথা বলার সময় না। তার বাবা ধীরে ঘুরে তাকালেন। তুমি বুঝতে পারছ, তোমার একটা ভুলে আমাদের ঘরের সবকিছু কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? মেঘলার ঠোঁট শুকিয়ে গেল। আব্বা, আমি কোনো ভুল করিনি। হাসান সাহেবের চোখে হতাশা আর ক্ষোভ মিলেমিশে ছিল। তাহলে আমাকে বোঝাও, ওই নির্জন গেস্ট হাউসের সামনে পুলিশ কেন তোমাকে খুঁজে পেল? সন্ধ্যার পর তুমি সেখানে কি করছিলে? প্রশ্নটা শেষ হতেই ঘরের বাতাস ভারী হয়ে গেল। মেঘলা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। কারণ এই প্রশ্নের উত্তর সে একমাত্র সত্যি বলতে পারত না। তাকে ওই দিন ডেকেছিল একজন। বলেছিল, তোমার মায়ের পুরনো কাগজপত্র খুঁজে পেয়েছি। তোমার নামে জমির একটা জরুরি বিষয় আছে। একা এসো, কাউকে বলো না। মেঘলা গিয়েছিল। কারণ কাগজের কথা শুনে সে ভয় পেয়েছিল। কিন্তু সেখানে গিয়ে সে কাউকে পায়নি। কিছুক্ষণ পরে সেখানে বিশৃঙ্খলা, গুজব আর হঠাৎ করে ছড়িয়ে পড়া খবর, সব মিলিয়ে তাকে এমন একটা অবস্থায় দাঁড় করায় যেখানে একজন সাধারণ মেয়ের সত্যিকারের ভয় কি সেটা কেউ আর জানতে চায়নি। শুধু সবাই দ্রুত একটা সিদ্ধান্তে চলে গিয়েছিল। আর সেই সিদ্ধান্তের সামনে সে অসহায় হয়ে পড়েছিল। এখনও মেঘলা কিছু বলল না দেখে বাবা আরও কঠোর গলায় বললেন, তুমি চুপ করলে সত্যি বদলাবে না। মেঘলার ঠোঁট কাঁপল। আমি বলছি আব্বা, আমি কারো সঙ্গে খারাপ কিছু করিনি। আমি শুধু ওই জায়গায় গিয়েছিলাম একটা খবরের সূত্রে। কিসের খবর? হাসান সাহেবের কণ্ঠে অবিশ্বাস। তোমাকে কে ডেকেছিল? কার সঙ্গে গিয়েছিলে? মেঘলা মাথা নিচু করল। সে নামটা বলল না। কারণ বললে আরও বড় ঝামেলা হতে পারত। তার নীরবতা দেখে বাবা এক ধাপ পিছিয়ে গেলেন, যেন উত্তর না পেয়ে তার ভেতরে জমে থাকা রাগ আরও বেড়ে গেছে। তুমি আমার সামনে এমনভাবে দাঁড়িয়ে এটা বলতে পারছ না যে তুমি দোষী নও? তিনি বলতে বলতে থামলেন। আমি তোমাকে এত স্বাধীনতা দিয়েছিলাম, তার মানে এই না যে তুমি আমাদের বিশ্বাস ভেঙে দেবে। ঘরের মধ্যে কেউ কোনো শব্দ করছিল না। এমনকি ঘড়ির কাঁটার টিকটিকটাও যেন ভারী হয়ে গেছে। মেঘলার মা চোখ মুছতে মুছতে একটা চেয়ার টেনে নিলেন। ফারহানা পাশে দাঁড়িয়েছিলেন, মুখে কোনো ভাষা নেই। আর এদিকে জানালার ধারে দাঁড়িয়ে থাকা আরিয়ান সব শুনছে, কিন্তু মুখে কিছু বলছে না। তার চোখে তখন কি ছিল সেটা বোঝা যাচ্ছিল না। সন্দেহ, রাগ, নাকি এমন কিছু যা সে এখনো লুকিয়ে রাখতে চাইছে? হাসান সাহেব এবার গলা নিচু করে বললেন, আজ তোমার জন্যই আমাকে লোকজনের সামনে মাথা নিচু করতে হয়েছে। আমি আর পারছি না। এই অপমান আমার বাড়িতে আর সহ্য করব না। মেঘলার গলা ভেঙে যাচ্ছিল। আব্বা, আমি সত্যিই কিছু করিনি। কিন্তু কথাটা যেন শূন্যে ঝুলে রইল। মা কাঁদতে কাঁদতে বললেন, একটু থামো না।
তোমার মেয়ে কি বলছে শুনে দেখো, তবে বাবার মুখ শক্ত। আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি, আজই এই ঝামেলা শেষ করতে হবে। মেঘলা মাথা তুলল। মানে? মানে, তোমার বিয়ে হবে। শব্দগুলো এত দ্রুত এলো যে মেঘলা বুঝতেই পারল না তার সামনে পৃথিবীটা কোন দিকে ঘুরছে। কার সঙ্গে? আরিয়ানের সঙ্গে। এক মুহূর্তের জন্য ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মেঘলার চোখ বড় হয়ে গেল। না, শব্দটা এত জোরে বেরিয়ে এল যেন সে নিজেই বিশ্বাস করতে পারছে না। ফারহানা অবাক হয়ে তাকালেন। মায়েরা সাধারণত এমন সিদ্ধান্তে কাঁদেন, কিন্তু মেঘলার কণ্ঠে ছিল কেবল এক ভয়ঙ্কর প্রত্যাখ্যান। আমি ওকে বিয়ে করব না। হাসান সাহেব ধমকের সুরে বললেন, তোমার মতামত এখন গুরুত্ব পাবে না। মেঘলা কেঁপে উঠল। কেন? কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সুরভি বেগম উত্তর দিতে গেলেন, কিন্তু হাসান সাহেব হাত তুলে থামিয়ে দিলেন। কারণ এই বাড়ির সম্মান, এই ঘরের মান, সবকিছু এখন ঝুলে আছে। লোকজন যা শুনেছে তা চুপ করিয়ে দিতে হলে একটা নিশ্চিত পথ লাগবে। মেঘলা মেঝের দিকে তাকাল। আরিয়ান কি রাজি? সবাই নির্বু। হাসান সাহেব ধীরে বললেন, সে রাজি হয়েছে। মেঘলা যেন আরও ভেঙে পড়ল, কারণ এই উত্তরটাও তার কাছে অচেনা ছিল। আরিয়ান, যাকে সে চুপচাপ, ভদ্র, সংযত বলে জানত, সে কিভাবে এত দ্রুত এমন একটা সিদ্ধান্তে রাজি হল? নাকি এখানে আর কিছু আছে যা সে জানে না? সেই সন্ধ্যায় বিয়ের প্রস্তুতি শুরু হল খুবই অদ্ভুত নীরবতায়। কোনো উৎসবের উচ্ছ্বাস নেই, নেই আত্মীয়দের হাসাহাসি। কেবল কয়েকজন ঘনিষ্ঠ মানুষ, আর তাদের মুখে এমন এক চাপা অস্বস্তি, যেন সবাই কারও ওপর ভরসা করতে পারছে না। মেঘলা নিজের রুমে বসেছিল। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সে মনে মনে ভাবছিল, এই জীবন এত দ্রুত কিভাবে বদলে গেল। সকাল পর্যন্ত সে ছিল পরিবারের অবাধ্য, রাগী, নিজের মতো জেদি মেয়ে। আর এখন? এখন সে এক এমন অবস্থায় দাঁড়িয়ে যেখানে তার নিজের সত্যটাও কেউ বিশ্বাস করতে চাইছে না। কিছুক্ষণ পর দরজায় নরম ঠুকঠুক শব্দ হল। ভিতরে ঢুকল তার বড় বোন সামিনা। সামিনা সাধারণত সংসারের ভেতর নরম হাসি আর শান্ত কথা দিয়ে সব সামলায়। তিনি এসে মেঘলার পাশে বসলেন। কাঁদছিস? মেঘলা মুখ ঘুরিয়ে নিল। কাঁদছি না। সামিনা হালকা হাসলেন। তোর চোখের কোণে পানি জমে থাকলে সেটাকে কাঁদা বলে না। মেঘলা এবার থেমে গেল। আপা, আমি কিছু করিনি। তুমি আমাকে বিশ্বাস করো। সামিনা তার চুলের ওপর হাত রেখে বললেন, আমি তোকে বিশ্বাস করি, কিন্তু তোর জীবনের সব সত্যি আমি একা বদলাতে পারব না। মেঘলা চোখ বন্ধ করল। তাহলে আব্বা কেন শুনছে না? কারণ ওর ভয়টা তুই বুঝছিস না। মানুষ যখন অসম্মানের ভয় পায়, তখন সে সত্যির সত্যি আলাদা করতে ভুলে যায়। সামিনা একটু থেমে বললেন, আরিয়ানকে তুই একসময় পছন্দ করতি, তাই না? প্রশ্নটা মেঘলার গালে আগুনের মতো লাগল। সে লজ্জায় মুখ নামাল। সেসব অনেক পুরনো কথা। পুরনো ঠিকই, কিন্তু তোর চোখের ভেতরে এখনো সেগুলো আছে। মেঘলা আর কিছু বলল না। সামিনা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শোন, আজ যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা তোর পছন্দের না হোক, অন্তত একটু ভেবেচিন্তে দেখ। আরিয়ানের ভেতরে কিছু একটা আছে যা আমি এখনো বুঝতে পারিনি। সে খুব ঠান্ডা, খুব হিসেবি, কিন্তু কেন যেন মনে হচ্ছে সে শুধু বাহ্যিকভাবে এমন। মেঘলা অবাক হয়ে তাকাল। তুমি ওর পক্ষে কথা বলছ? আমি কারো পক্ষে না। আমি শুধু চাই তুই জীবনটাকে একদম শেষ ভেবে বসিস না। সন্ধ্যার আরও পরে বিয়ে হয়ে গেল। কোনো বাজনা নেই, কোনো ঢাকঢোল নেই। কাবিনের কাগজে সেই হল, আর চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন একটা অবাক নির্ভু নাটকের দর্শক। মেঘলা আর কোনো শব্দ করেনি। তার ভেতরটা তখন শূন্য। আরিয়ানও খুব বেশি কথা বলল না। শুধু একবার কাগজের দিকে তাকিয়ে, একবার মেঘলার দিকে, তারপর আবার কলমের দিকে। সে কি ভেবেছিল তা কেউ জানে না, কিন্তু কাগজে সই করে উঠে দাঁড়ানোর সময় তার চোখের ভেতরে অদ্ভুত এক দহন দেখা গেল। বিয়ের পর পরিবারের বড়রা জোর করে তাদের মুখোমুখি পাঠালেন। সবাই চাইছিল অন্তত দুজন যেন কথা বলে। মেঘলা দ্বিধায় দাঁড়িয়েছিল, আরিয়ান অন্য প্রান্তে।
নীরবতা এত ভারী ছিল যে ঘরের বাতাসও যেন স্থির হয়ে গিয়েছিল। অবশেষে আরিয়ান বলল, তুমি আমার সম্পর্কে যা শুনেছ তার সবটা সত্যি না? মেঘলা হতভম্ব হয়ে তাকাল। আমি আপনার সম্পর্কে কিছু শুনিনি। তবে দেখেছি। আরিয়ান তার চোখের দিকে তাকাল। আর যা দেখেছি সেটা আমাকে ভাবিয়েছে। মেঘলা তীক্ষ্ণ স্বরে বলল, আপনি যদি আমাকে অপমান করতে চান সরাসরি করুন। ঘুরিয়ে কথা বলার দরকার নেই। আরিয়ান এক পা এগিয়ে এল। আমি তোমাকে অপমান করতে চাই না, মেঘলা। কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না তুমি কেন ওই গেস্ট হাউসে গেলে। মেঘলা চমকে উঠল। আপনি সেটা জানেন? আরিয়ান ধীরে বলল, সবাই জানে। আর যারা জানে তারা গল্প বানাতে সময় নেয় না। তাহলে আপনি আমাকে দোষী ভাবছেন? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি এখনো সত্যিটা খুঁজছি। কিন্তু মেঘলার কানে প্রথমে সত্যিটা নয় বরং সন্দেহটাই ঢুকল। সত্যি খুঁজছেন? সে তেতো হেসে উঠল। তাহলে আগে নিজের হৃদয়টাকে সত্যি করতেন। এই বিয়ে আপনি কেন মেনে নিলেন? আরিয়ান তার দিকে তাকিয়ে থাকল, যেন এই প্রশ্নটা সে বহুদিন ধরে অপেক্ষা করছিল। কিন্তু সে উত্তর দিল না। কেবল মৃদু, খুবই ঠান্ডা গলায় বলল, কারণ এই বাড়ির একজন মানুষকে রক্ষা করার জন্য আমাকে কিছু করতে হতো। মেঘলার বুক ধপ করে উঠল। কে? আরিয়ান মুখ ঘুরিয়ে নিল। এখন না। তারপর সে ধীর পায়ে বেরিয়ে গেল। মেঘলা শুধু দরজার দিকে তাকিয়ে রইল। এবং সেই তাকিয়ে থাকার মধ্যে দিয়েই তার বুঝে গেল, এই বিয়ে শুরু হলেও সত্য এখনো অনেক দূরে। রাত গভীর হলে মেঘলা একা বসেছিল। চারপাশের ঘরটা অচেনা লাগছিল। নতুন বিছানা, নতুন দেয়াল, নতুন আলমারি, কিন্তু ভেতরের নিঃসঙ্গতা পুরনো। সে জানালার কাছে বসে বাইরের আকাশের দিকে তাকাল। দূরে এক টুকরো চাঁদ, আর তার নিচে শহরের আলো ঝিকমিক করছে। মেঘলা চোখ বুজে মনে মনে বলল, হে আল্লাহ, আমাকে সত্যিটা দেখাও। ঠিক তখনই তার ফোনে পুরনো একটা নোটিফিকেশন জ্বলল। খুব অদ্ভুতভাবে সেটা বহুদিন আগের এক নম্বর থেকে এসেছিল। শুধু লেখা ছিল, তুমি যেদিন আমাকে বিশ্বাস করবে সেদিন সব বোঝা যাবে। মেঘলার হাত কেঁপে উঠল। সে নাম্বারটা চিনল না, কিন্তু মেসেজের ভেতরের শব্দে যেন একটা পুরনো ছায়া ঘুরে উঠল। সেই রাতে সে আর ঘুমাতে পারল না। সকালে উঠে দেখল আরিয়ান হয়তো আগেই বেরিয়ে গেছে। বাড়ির ভেতর অদ্ভুত এক শৃঙ্খলা, আর তার মধ্যে মেঘলা যেন একজন অতিথি। কেউ তার সঙ্গে খুব বেশি কথা বলছে না, কেউ তাকে অপমানও করছে না, কিন্তু তবুও সে নিজেকে বন্দী মনে করছিল। সকালের দিকে রান্নাঘরের কাছে গেলে ফারহানাকে পেল সে। ফারহানা তাকে চা দিলেন। রাতে ঘুম হলো না। মেঘলা চা হাতে নিয়ে তাকাল। ফুফু, আপনি আমাকে একটা কথা বলবেন? ফারহানা মৃদু মাথা নেড়ে রাজি হলেন। আনাপোনা। মেঘলা একটু নরম গলায় বলল, আরিয়ান কেন বিয়ে করল আমাকে? সত্যি করে বলবেন? ফারহানা কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, আমি যা জানি সেটা অর্ধেক। কিন্তু এটুকু বুঝেছি, ওর মধ্যে প্রতিশোধ নেই, আছে দায়িত্ব। দায়িত্ব? হ্যাঁ। আর সেদিন তোমার বাবার সঙ্গে ওর যে কথা হয়েছিল তাতে আমি বুঝেছিলাম ও কিছু লুকোচ্ছে। মেঘলা চিন্তায় পড়ে গেল। কি লুকোচ্ছে? ফারহানা চোখ সরিয়ে নিলেন। এটা আমি জানি না, মা। তবে একটা কথা মনে রেখো, সব চুপচাপ মানুষ ভীতু হয় না। কিছু মানুষ শুধু নিজের সত্যিটা সবার সামনে আনে না। মেঘলা কিছু বলল না, কিন্তু তার ভেতরে নতুন কৌতূহল জন্ম নিল। আরিয়ান যদি সত্যিই অন্য রকম হয়, তাহলে কেন তার চোখে এমন কঠিন ছায়া? কেন সে প্রথম দিন থেকেই তাকে সন্দেহের চোখে দেখছে? আর সবচেয়ে বড় কথা, কেন তার মেসেজে এত পুরনো সুর? দুপুরে মেঘলার বাবা তাকে নিজের ঘরে ডাকলেন। ঘরে ঢুকতেই তিনি দীর্ঘক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, মেঘলা, আমি চাই তুই এখন থেকে এই বাড়ির সম্মান মাথায় রাখিস। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি আমার মেয়েকে ভুলে থাকতে পারি না, কিন্তু সমাজকে আমি অবহেলা করতেও পারি না। আব্বা, আপনি আমায় একটা সুযোগ দিন। হাসান সাহেব চোখ তুলে তাকালেন। সুযোগ? হ্যাঁ, আমি প্রমাণ করব
আমি কোনো ভুল করিনি। বাবার কণ্ঠ ভারী হয়ে উঠল। তাহলে গিয়ে প্রমাণ কর। কিন্তু তার আগ পর্যন্ত এই বাড়ির ভেতরে আরিয়ানের সঙ্গে শান্তভাবে থাক। আমি আর নতুন নাটক চাই না। মেঘলা অবাক হয়ে বাবার দিকে তাকাল। সে বুঝতে পারল তার বাবা এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না। আর তাই একমাত্র রাস্তা হচ্ছে সত্যের প্রমাণ। কিন্তু সেই সত্য কোথায়? কে তাকে ডেকেছিল? কে তাকে ভুল পথে নিয়ে গেল? আরিয়ান কেন এত গোপন কিছু জানে? এই প্রশ্নগুলো তাকে দিনের পর দিন পাগল করতে লাগল। সেই বিকেলে মেঘলা নিজের পুরনো বাক্স খুলে বসল। ভিতরে ছিল স্কুলের খাতা, পুরনো চিঠি আর কিছু ফেলে দেওয়া স্মৃতি। একটি খামের ভেতরে সে পুরনো একটা ছবি পেল। ছবিটা তোলা হয়েছিল বাড়ির পেছনের বাগানে, যখন সে খুব ছোট। ছবির এক কোণে তরুণ আরিয়ান দাঁড়িয়ে আছে, আর মেঘলা পাশ থেকে লাজুক হাসছে। ছবিটা দেখে তার বুকের ভেতর পুরনো আবেগ হঠাৎ জেগে উঠল। সে ফিসফিস করে বলল, তুমি কি তখনও এমনই ছিলে? কিন্তু প্রশ্নের উত্তর ছবি দেয় না। দেয়ার কথা ছিল মানুষটার। রাতে আরিয়ান ফিরে এলে মেঘলা সাহস করে সামনে গেল। আমার সঙ্গে একটু কথা বলবেন? আরিয়ান জ্যাকেট খুলতে খুলতে তাকাল। বল। মেঘলা এক নিঃশ্বাসে বলল, আপনি আমাকে সন্দেহ করছেন কেন? আরিয়ান ধীরে চেয়ারের পাশে বসে জবাব দিল, কারণ আমি সোজা বিশ্বাস করতে পারি না যে সবকিছু কাকতালীয়। মানে? মানে, তুমি যেদিন গেস্ট হাউসে গেলে, সেই দিনই আমাকে সেখানকার পূর্ণ ম্যানেজার একবার ফোন করেছিল। পরে ফোন কেটে যায়। তারপর ঘটনাটা ঘটে। এতগুলো জিনিস একসঙ্গে জুড়ে গেলে সন্দেহ হয়। মেঘলা নিস্তব্ধ। আপনি কি ভাবছেন কেউ আমাকে ফাঁসিয়েছে? আরিয়ান চোখ সরাল না। আমি তাই খুঁজছি। তাহলে আমাকে বলছেন না কেন? কারণ আরিয়ান একটু থামল। যে মানুষটা এই পুরো কাহিনীর পেছনে আছে, সে এই বাড়ির খুব কাছের। মেঘলার শির দাঁড়া শিউরে উঠল। কাছের? হ্যাঁ। আর সে চায় না সত্যি বের হোক। মেঘলার বুকের ভেতরটা যেন ধপ করে উঠল। কি সত্যি? আরিয়ান উত্তর দিল না। ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে গেল। কিছুক্ষণ পর সে উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ধীরে ধীরে সব বলবো। কিন্তু আগে আমাকে বিশ্বাস করার চেষ্টা করতে হবে। মেঘলার আগে তাকাল। বিশ্বাস করার মতো কিছু আপনি এখনো করেননি। আরিয়ান ঠোঁটের কোণে একটুখানি ম্লান হাসি টেনে বলল, অন্যায়টা তোমার ওপর হয়েছে মেঘলা। এটুকু আমি জানি। আর সেই অন্যায়ের দায়ে আমারও হাত আছে। মেঘলা চমকে উঠল। আপনারও? হ্যাঁ, সে বলল, কারণ আমি তখন ছিলাম না। এবং না থাকার খেসারত আজও দিতে হচ্ছে। এই বাক্যের অর্থ মেঘলা ধরতে পারল না। কিন্তু চোখের ভেতরে যে ব্যথা সে দেখল, তা মিথ্যা ছিল না। আরেকটু পরে, যখন ঘরের সবাই ব্যস্ত, মেঘলা হঠাৎ বারান্দার দিকে গেল। সেখানে তার বড় ভাই তাহসিন দাঁড়িয়েছিলেন। তাহসিন শান্ত প্রকৃতির মানুষ। মেঘলার সঙ্গে সবসময় স্নেহময়, কিন্তু আজ তার চোখেও সংকোচ। মেঘলা কাছে যেতেই সে বলল, তুই এখনো ভাঙিসনি? মেঘলা ছোট করে হেসে বলল, ভাঙতে বাকি নেই। তাহসিন কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি একটা কথা জানি, কিন্তু সবার সামনে বলতে পারছি না। মেঘলা অবাক হয়ে উঠল। কি কথা? তাহসিন এদিক ওদিক তাকাল। ওই গেস্ট হাউসে তোকে যে ফোন করেছিল, তার কল রেকর্ড আমি পেতে পারি। কিন্তু তার আগে জানতে হবে, তুই কি সত্যিই একাই গিয়েছিলি? মেঘলা মাথা নেড়ে বলল, হ্যাঁ। কাউকে বলিনি। শুধু মায়ের পুরনো কাগজের কথা শুনে গিয়েছিলাম। তাহসিনের মুখ গম্ভীর হল। তাহলে কে জানত তুই যাচ্ছিস? মেঘলা থমকে গেল। কেউ না। তাহসিন ঠোঁট কামড়াল। এটাই সমস্যা। মেঘলা আর কিছু বলতে পারল না। কারণ তারও মনে হচ্ছিল এখানে কেউ জানত। কেউ আগে থেকেই সব বুঝে রেখেছিল। কিন্তু কে? রাতের শেষ প্রহরে সে আবার সেই পুরনো নম্বরটায় কল করার সিদ্ধান্ত নিল। বহুক্ষণ বেজে যাওয়ার পরও কেউ ধরল না। ঠিক যখন সে ফোন রাখতে যাবে, তখন ওপাশ থেকে একটি গভীর পরিচিত না পরিচিত কণ্ঠ এল। অবশেষে কল করলে? মেঘলার হাত জমে গেল। আপনি কে? এখন পরিচয় জরুরি না। আপনি আমাকে কেন মেসেজ করেছিলেন?
কারণ তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। মিথ্যে বলছেন। না, কণ্ঠটা হঠাৎ ভাঙা শোনাল। তুমি যদি সত্যি জানতে, তাহলে বুঝতে পারতে ওই গেস্ট হাউসে তোমাকে ডাকা হয়েছিল শুধু একটা কাগজের জন্য। সেই কাগজে এমন কিছু আছে যা বের হলে অনেকের জীবন ওলটপালট হয়ে যাবে। মেঘলার শ্বাস আটকে এলো। কি কাগজ? কিন্তু ওপাশের কণ্ঠ হঠাৎ নরম হয়ে গেল। জানতে চাইলে কাল রাতে পুরনো নৌকাঘাটের কাছে এসো। একা এসো। কাউকে বলো না। আমি কেন বিশ্বাস করব? কারণ তুমি যদি না যাও, তাহলে তোমার বিরুদ্ধে আরেকটা গল্প বানানো হবে। এরপর লাইন কেটে গেল। মেঘলা হতভম্ব হয়ে ফোন নামাল। তার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। সে বুঝতে পারল গল্পটা এখনো শেষ হয়নি, বরং নতুন করে শুরু হয়েছে। পরদিন সারাদিন সে অস্থির ছিল। না ঠিকমতো খেতে পারল, না কারো সঙ্গে স্বাভাবিক কথা বলতে পারল। আরিয়ান তার এই অস্থিরতা টের পেয়েছিল, কিন্তু কিছু জিজ্ঞেস করেনি। দুপুরের দিকে সে শুধু বলল, আজ রাতে বাইরে কোথাও যেও না। মেঘলা অবাক হয়ে তাকাল। আপনি কিভাবে জানেন আমি কোথাও যাব? আরিয়ান এক মুহূর্ত থামল। কারণ তোমার চোখে আমি অবিশ্বাস দেখছি। মেঘলা ঠোঁট চেপে ধরল। আপনার ওপর ভরসা করার মতো কি কিছু আছে? আরিয়ান কাছে এসে খুব নিচু গলায় বলল, না থাকলে আমি এ বাড়িতে তোমাকে বিয়ে করতাম না। এই কথার ভেতরে এমন একটা অর্থ ছিল যা মেঘলা তখনও পুরো বুঝতে পারল না। কিন্তু রাত নামতেই সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, সে নৌকাঘাটে যাবে। সত্যি না জেনে সে আর বাঁচবে না। রাত নেমে এলে বাড়িতে সবাই যখন ব্যস্ত, মেঘলা চুপি চুপি বেরিয়ে পড়ল। নৌকাঘাট শহরের পুরনো অংশে, নদীর ধার ঘেঁষে। জায়গাটা জীর্ণ, বাতাসে ভেজা কাঠ আর পানির গন্ধ। সেখানে গিয়ে সে চারপাশে তাকাল। কেউ নেই। নিস্তব্ধ। কিছুক্ষণ পর দূর থেকে একজন এগিয়ে এল। মুখে হুড টেনে দিয়েছে। কাছে আসতেই মেঘলা বুঝতে পারল লোকটা অপরিচিত। আপনি কে? লোকটা আশপাশ দেখে বলল, আমি সেই মানুষ যে তোমাকে গেস্ট হাউসে ডেকেছিল। মেঘলা চমকে উঠল। কেন? কারণ তোমাকে না আনলে সত্যিটা চাপা পড়ে যেত। সত্যি কি? লোকটা পকেট থেকে একটা ছোট কাগজ বের করল। এই কাগজে তোমার মায়ের নাম আছে। আর তার নিচে লেখা আছে, গত ২০ বছর ধরে যে সম্পত্তিটা লুকিয়ে রাখা হচ্ছিল, তার একমাত্র উত্তরাধিকারী তুমি। মেঘলা হতভম্ব। মানে? মানে তোমার পরিবারের ভেতরে কেউ ছিল যে এই কাগজ লুকিয়ে রেখে তোমাকে ভুল জায়গায় পাঠিয়েছে। কারণ তুমি যদি কাগজটা আগে পেয়ে যেতে, তাহলে তাদের সব পরিকল্পনা ভেঙে যেত। মেঘলা কাঁপা গলায় বলল, কে করেছে এটা? লোকটা একটু সামনে এলো। তোমার বাবা নয়, তোমার মা নয়, কিন্তু বাড়ির খুব কাছের একজন। সে এবার থামল। আরিয়ানকে জিজ্ঞেস করো সে গত ৫ বছর কোথায় ছিল। মেঘলা অবাক হয়ে গেল। কেন? লোকটা তিক্ত গলায় বলল, কারণ সে এই রহস্যের অংশ। পুরোটা না, কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। এর পরপরই দূরে পায়ের শব্দ শোনা গেল। হঠাৎ একদল আলো। মেঘলা ঘুরে তাকিয়ে দেখল আরিয়ান সেখানে দাঁড়িয়ে। তার মুখে উদ্বেগ। মেঘলা, সে এগিয়ে এলো। তুমি এখানে কেন? মেঘলার মাথা ঘুরে গেল। আপনি আমাকে অনুসরণ করেছেন। আরিয়ান এক মুহূর্তের জন্য লোকটার দিকে তাকাল, তারপর মেঘলার দিকে। এই লোকটার কথা বিশ্বাস করো না। মেঘলা কেঁপে উঠল। তাহলে আপনি বলুন, বিশ্বাস করব কাকে? আরিয়ান কিছু বলল না। সেই নীরবতা ছিল ভয়ঙ্কর। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আপনার ভেতরে এত লুকোচুরি কেন? আপনি যদি আমায় বাঁচাতে চান, তাহলে সত্যিটা বলুন। আরিয়ান চোখ বন্ধ করল, তারপর ধীরে বলল, কারণ আমি তোমাকে হারাতে চাইনি। আর ৫ বছর আগে আমি হারিয়েছিলাম একজন মানুষকে, যাকে আমি রক্ষা করতে পারিনি। মেঘলার বুকের ভেতর কেঁপে উঠল। কে? আরিয়ান তার দিকে তাকাল। তুমি? এমন একটা উত্তর মেঘলা আশা করেনি। নদীর বাতাসে তার চুল উড়ে গেল। সে যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। আমি? আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ। তুমি তখনও ছোট, কিন্তু তোমার ওপর নজর ছিল। তোমার পরিবারের জমি, পুরনো দলিল আর উত্তরাধিকারের খবর
সবকিছু নিয়ে কেউ বহুদিন ধরে খেলছিল। আমি তখন বিদেশে ছিলাম। ফিরে এসে কিছু করতে চেয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গিয়েছিল। এরপর থেকে আমি শুধু প্রমাণ খুঁজেছি। মেঘলা থরথরে কাঁপছে। তাহলে আপনি জানতেন আমাকে ফাঁসানো হবে? আমি ভয় পেয়েছিলাম। কেন কিছু বলেননি? কারণ বললে সেই লোকটা সতর্ক হয়ে যেত। মেঘলার চোখে জল। আর আপনি আমাকে সন্দেহ করলেন। আরিয়ান নরম গলায় বলল, আমি তোমাকে সন্দেহ করিনি। আমি ভেঙে পড়েছিলাম। কারণ আমি জানতাম, যদি তখনই সব খুলে বলি, তাহলে তুমি আমাকে ঘৃণা করবে। মেঘলা কাঁদছে। আপনি আমার জীবনটা এভাবে এলোমেলো হতে দিলেন। আরিয়ান এক ধাপ এগোল। আমি পারিনি থামাতে। কিন্তু আমি চাইনি তুমি একা থাকো। তাই আমি বিয়ে মেনে নিয়েছি। মেঘলা অবাক হয়ে তাকাল। মানে? মানে, তোমার বাবাকে আমি বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করলে তোমার নামের দাগটা কমবে না, কিন্তু তোমাকে আমি সময় দিতে পারব। আর এটাই ছিল একমাত্র সুযোগ, যাতে আমি ভেতরে থেকে সত্যিটা খুঁজতে পারি। মেঘলা কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গেল। তাহলে বিয়েটা কি? শুধু রক্ষা করার জন্য? আরিয়ান সরাসরি তাকাল। কিন্তু মেঘলা, আমি মিথ্যা বলব না। তোর ব্যাপারে আমার মনে যা ছিল, তা একদিনের না। তুই যখন ছোট, তখনকার সেই নিষ্পাপ অনুভূতি আমি হারাইনি। এই কথা শোনার পর মেঘলার গলা শুকিয়ে গেল। তার ভেতরের পুরনো অনুভূতিগুলো, যেগুলো সে বহুদিন চাপা দিয়ে রেখেছিল, সেগুলো যেন আবার জেগে উঠল। কিন্তু ঠিক তখনই নদীর ধার ঘেঁষে এক গাড়ি এসে থামল। ভেতর থেকে নেমে এল হাসান সাহেবের ছোট ভাই ফয়সাল চৌধুরী। তার মুখে এমন এক কঠিন ছায়া, যা দেখে মেঘলা চমকে গেল। আরিয়ানও সোজা হয়ে দাঁড়াল। ফয়সাল ধীরে বললেন, বাহ, সত্যিটা অবশেষে সামনে এলো। কিন্তু একটু দেরি হয়ে গেছে। মেঘলার বুক ধক করে উঠল। চাচ্চু, ফয়সাল ঠান্ডা গলায় বললেন, আমি চাচ্চু নই, মেঘলা। আমি সেই মানুষ, যে এই পরিবারের সব হিসেব নিজের হাতে রেখেছে বছরের পর বছর। আর এই জমির কাগজ, এই গেস্ট হাউস, এই ফোন কল, সব আমার লোকের কাজ। মেঘলা মুখ চেপে ধরল। আপনি? ফয়সাল হাসলেন। হ্যাঁ, কারণ তোমার বাবার অংশ আর তোমার মায়ের পুরনো দাবিটা যদি সামনে আসে, তাহলে এই বাড়ির সব হিসেব বদলে যাবে। আর সেই জন্যই তোমাকে অপমানের মধ্যে ফেলা হয়েছিল। মেঘলা যেন দুনিয়ার মাটি হারিয়ে ফেলল। আরিয়ান কণ্ঠ শক্ত করল, আপনি এতদূর যাবেন আমি ভাবিনি। ফয়সাল হেসে উঠলেন। তোমাকে ভাবতে কে বলেছিল? তুমি তো এতদিন নিজের অতীত নিয়েই ব্যস্ত ছিলে। তখনই পেছন থেকে আরও দুজন লোক এসে দাঁড়াল। তাহসিনও সেখানে পৌঁছে গিয়েছিল। সে শ্বাস নিতে নিতে বলল, আমি কল রেকর্ড পেয়েছি। সব প্রমাণ আছে। ফয়সাল এক মুহূর্তের জন্য থমকে গেলেন। কি প্রমাণ? তাহসিন ফোন উঁচু করে বলল, যে নম্বর থেকে মেঘলাকে ডাকা হয়েছিল, সেটা আপনার এক কর্মচারীর। আর তার কল আপনার ফোন থেকেই করা হয়েছিল। নৌকাঘাটের বাতাস একদম থমকে গেল। মেঘলা অবাক হয়ে তাকাল। আরিয়ান ধীরে এক পা এগোল। এবার আর পালানোর রাস্তা নেই। ফয়সাল মুখ শক্ত করে নিলেন। তোমরা সবাই ভুল করছ। কিন্তু তাহসিন আরও সামনে এসে বলল, ভুল তো আপনি করেছিলেন। যখন ভেবেছিলেন সবাইকে চুপ করিয়ে রাখতে পারবেন, ঠিক তখনই দূর থেকে পুলিশি সাইরেনের শব্দ ভেসে এল। মেঘলার চোখে অশ্রু। এই প্রথম সে বুঝল, সত্যি কখনো পুরোপুরি মরে না। তাকে চাপা দেওয়া যায়, কিন্তু একদিন না একদিন সে উঠে দাঁড়ায়। ফয়সাল শেষবারের মতো মেঘলার দিকে তাকালেন। তুমি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেলে, মেঘলা। মেঘলা কাঁদতে কাঁদতে বলল, আপনি আমার জীবনের সঙ্গে খেলেছেন। ফয়সাল কুটিল হেসে বললেন, জীবন? আমি তো শুধু হিসেব করেছি। পুলিশ কাছে আসতেই তিনি আর কথা বলতে পারলেন না। সেই রাতেই সবকিছুর মোড় ঘুরে গেল। দীর্ঘ তদন্ত শুরু হল। কাগজপত্র, কল রেকর্ড, গেস্ট হাউসের সিসিটিভি, পুরনো দলিল, সব একে একে সামনে আসতে লাগল। দেখা গেল, মেঘলার মায়ের নামে থাকা এক পুরনো সম্পত্তির অংশ বহু বছর ধরে গোপন রাখা হয়েছে। সেই সম্পত্তির সঙ্গে ছিল একটি বড় ব্যবসায়িক নিয়ন্ত্রণ, যা ফয়সাল নিজের দখলে নিতে চেয়েছিল। আর মেঘলাকে দূরে সরাতে গুজবই ছিল সবচেয়ে সহজ অস্ত্র।
কারণ সমাজ মেয়েদের প্রথমে বিচার করে তারপর শোনে। কিন্তু ভাগ্য সেই রাতে অন্য রাস্তা বেছে নিয়েছিল। তদন্তের দিনগুলোতে মেঘলা যেন অন্য এক মানুষ হয়ে গেল। আরিয়ান এই পুরো সময় পাশে ছিল, কিন্তু আগের মতো কঠিন নয়। সে ধীরে ধীরে কথা বলত, কখনো চা এনে দিত, কখনো সন্ধ্যায় বারান্দায় বসে নীরবতা ভাগ করত। একদিন মেঘলা তাকে জিজ্ঞেস করল, আপনি কি সত্যিই আমাকে ছোটবেলা থেকেই চিনতেন? আরিয়ান জানালার দিকে তাকিয়ে বলল, তুমি যখন স্কুলে যাওয়া শেষ করে বই হাতে বাড়ির বারান্দায় বসতে, আমি লুকিয়ে দেখতাম। তুমি মনে করো আমি ভীষণ দূরের মানুষ ছিলাম, কিন্তু আসলে আমি সবসময় কাছেই ছিলাম। মেঘলা চোখ নামিয়ে নিল। তাহলে তখনই বললেন না কেন? আরিয়ান মৃদু হাসল। তোমার বয়স তখন খুব কম ছিল, আর আমার জীবনে তখন দায়িত্ব ছাড়া কিছু ছিল না। আর এখন? আরিয়ান সরাসরি তার দিকে তাকাল। এখনো দায়িত্ব আছে, কিন্তু তার ভেতরে আরেকটা সত্যি আছে। আমি তোমাকে হারাতে চাই না। মেঘলা কিছু বলল না, কিন্তু এই প্রথম তার বুকের ভেতর পুরনো ভাঙনটা একটু নরম হতে লাগল। সবকিছুর ফয়সালা হল আদালতে। হাসান সাহেব শুরুতে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না তার নিজের ভাই এমন বিশ্বাসঘাতকতা করেছে। তিনি ভেঙে পড়েছিলেন। মেঘলাও ভেঙে পড়েছিল, কিন্তু এবার তার পাশে ছিল প্রমাণ, আর ছিল মানুষগুলো যারা নির্বে তার পক্ষে দাঁড়িয়েছিল। সেদিনের পর মা তার মাথায় হাত রেখে বলেছিলেন, আমি বিশ্বাস করেছিলাম তুই সত্যি বলিস, মাগো। কিন্তু তোর বাবাকে থামাতে পারিনি। মেঘলা চুপ করে কেঁদেছিল, কারণ সে জানত কখনো কখনো ভালোবাসা থাকলেও ভয় মানুষকে অন্ধ করে দেয়। আরিয়ানের সঙ্গে তার সম্পর্ক ধীরে ধীরে বদলাতে লাগল। প্রথমে ছিল সন্দেহ, তারপর শান্ত নীরবতা, তারপর একটুখানি হাসি, আর পরে পরে এমন এক অনুভূতি যা আর চাপা রাখা গেল না। এক সন্ধ্যায় আরিয়ান তাকে নিয়ে পুরনো নদীর ধারে গেল। সেই জায়গায় বাতাস অন্যরকম। জলের ঢেউয়ের ওপর নরম সূর্যাস্তের আলো পড়ে রং বদলাচ্ছিল। আরিয়ান দাঁড়িয়ে বলল, আমি তোমার কাছ থেকে কোনো জোর করব না, মেঘলা। এই বিয়েটা কাগজে আছে ঠিকই, কিন্তু তোমার মন, সেটা তুমি নিজেই ঠিক করবে। মেঘলা চুপ করে তাকে দেখল। আমি আপনাকে প্রথমে ঘৃণা করতে চেয়েছিলাম। আরিয়ান হেসে ফেলল। এটা নতুন কিছু না। কিন্তু এখন? সে থামল, তার চোখে জল। এখন আমি বুঝি আপনি কেন এত চুপ ছিলেন। আরিয়ান ধীরে তার হাত বাড়াল। তবে? মেঘলা একটু কাঁপা গলায় বলল, তবে আমি আর পালাতে চাই না। আরিয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। তাহলে থাকো। আমার সঙ্গে নয়, নিজের সঙ্গে। মেঘলা সেই রাতে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। সব রহস্যের মধ্যে দাঁড়িয়ে সে বুঝল, জীবন সব সময় সরল পথে চলে না। কখনো কখনো সত্যি বেরোতে সময় লাগে। কখনো কখনো ভালোবাসা নিজেকে রাগের আড়ালে লুকিয়ে রাখে। আর কখনো কখনো এক ভুল বোঝাবুঝি একটা পুরো পরিবারের ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। কিন্তু সত্য যদি টিকে থাকে, একদিন তার আলো পড়বেই। কিছু সপ্তাহ পরে ফয়সালের সব অপকর্ম প্রকাশ পেল। হাসান সাহেবের মুখে স্বস্তির ছাপ এল, যদিও তার গ্লানির ছায়া পুরোপুরি মুছে যায়নি। তিনি একদিন মেঘলাকে কাছে ডেকে বললেন, আমি তোমাকে অবিচার করেছি। মেঘলা শান্ত গলায় বলল, আব্বা, আপনি অন্ধ ছিলেন, আর আমি ছিলাম নিঃশব্দ। হাসান সাহেব চোখ মুছলেন। আমাকে ক্ষমা করবি? মেঘলা অনেকক্ষণ চুপ থেকে বলল, ক্ষমা করতে সময় লাগে, কিন্তু আমি চেষ্টা করব। এই কথাটা শুনে হাসান সাহেব প্রথমবারের মতো হালকা হাসলেন। আর সেটাই ছিল এই পরিবারের দীর্ঘ ভাঙনের ভেতরে প্রথম আলো। অন্যদিকে আরিয়ানও আগের মতো রহস্যময় রইল না। সে মেঘলাকে ধীরে ধীরে নিজের ভেতরের সব গল্প বলল। কিভাবে বিদেশে পড়তে গিয়ে হঠাৎ পরিবারের সংকটে আটকে গিয়েছিল, কিভাবে ফিরে এসে দেখতে হয়েছিল পুরনো জমির হিসেব, লোকের গোপন খেলা, আর এমন এক সত্যি যা প্রকাশ পেলে বহু মানুষ ধরা পড়বে। কিভাবে সেই ছোটবেলায় মেঘলাকে দূর থেকে দেখে এক ধরনের অদ্ভুত স্নেহ অনুভব করত, আর পরে সেই অনুভূতিটাই নীরব ভালোবাসায় বদলে যায়। মেঘলা সব শুনে অবাক হতো। সে ভাবত, মানুষকে পুরোপুরি বুঝতে অনেক সময় লাগে। একজন মানুষ বাইরে থেকে যত কঠিনই দেখাক না কেন,
তার ভেতরে কতটা মমতা লুকিয়ে থাকতে পারে তা প্রথম দেখায় বোঝা যায় না। একদিন মেঘলা আরিয়ানকে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে আগে থেকেই পছন্দ করতেন? আরিয়ান খুব শান্তভাবে বলল, পছন্দ শব্দটা ছোট। আমি তোমার হাসির ভেতরে শান্তি খুঁজে পেতাম। মেঘলা লজ্জায় মুখ নামিয়ে ফেলল। এত সুন্দর কথা আমি বিশ্বাস করব? আরিয়ান মৃদু হাসল। বিশ্বাস না করলেও চলবে, শুধু আমার পাশে থাকলেই হবে। মেঘলা তখন আর কিছু না বলে জানালার দিকে তাকাল। তার চোখে তখন আর আগের সেই ভাঙা মেয়ে নেই, আছে এক নতুন আলো। যে আলো ধীরে এসেছে, কষ্টের পর, কান্নার পর, সত্যের পর। অবশেষে সেই দিনও এল, যখন আর কোনো ভয় রইল না। মেঘলার নামের সঙ্গে জড়িয়ে থাকা কলঙ্ক কেটে গেল। মানুষ যারা একসময় আড়ালে কথা বলত, তারাই এখন নীরব হয়ে গেল। কারণ সত্যের সামনে গুজব বেশিক্ষণ দাঁড়াতে পারে না। মেঘলা নিজের জীবনটা নতুন করে শুরু করল। পড়াশোনা শেষ করল, পরিবারের পুরনো সম্পত্তির কাজ সামলাতে শিখল, আর নিজের ভেতরের ভয়কে জয় করতে শিখল। আরিয়ান পাশে ছিল, কিন্তু এমনভাবে নয় যে সে তাকে আটকে রাখে, বরং এমনভাবে যেন সে তার শক্তি বাড়ায়। এক সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে বলল, আমি যদি সেদিন ওই মেসেজ না পেতাম, তাহলে কি হতো? আরিয়ান পাশে এসে দাঁড়াল। তুমি পেতে না হলে আমি হয়তো অন্যভাবে সত্যিটা সামনে আনতাম। মেঘলা মৃদু হেসে বলল, আপনি সব সময় এমন নিশ্চিন্ত? আরিয়ান তার দিকে তাকাল। না, শুধু যখন তুমি আমার পাশে থাকো, তখন মনে হয় সব ঠিক হয়ে যাবে। মেঘলা একটুখানি থেমে ধীরে বলল, আরিয়ান, হুঁ, আমি এখন বুঝি সেদিন তুমি আমাকে কেন থামাতে চাইছিলে। তুমি শুধু সন্দেহ করছিলে না, তুমি ভয় পাচ্ছিলে। আরিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ, কারণ আমি জানতাম সত্য খুব কাছেই ছিল, আর মিথ্যা সবচেয়ে বেশি শক্তিশালী তখনই ছিল। মেঘলা আকাশের দিকে তাকাল। তবু আমি খুশি তুমি থামনি। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কখনো থামিনি মেঘলা, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। মেঘলার চোখে জল জমল না এবার, বরং মুখে এক শান্ত হাসি ফুটে উঠল। এই প্রথম সে বুঝল, কিছু সম্পর্ক তাড়াহুড়ো করে সুন্দর হয় না। কিছু সম্পর্ক প্রথমে ভাঙে, তারপর ধীরে ধীরে জোড়া লাগে। কিছু ভালোবাসা প্রথমে বিশ্বাস ভাঙে, তারপর সত্যের পথে ফিরে আসে। আর তার জীবন তো একেবারেই বদলে গেছে। যে মেয়ে একদিন নিজের ঘরের ভেতরে অপমান নিয়ে দাঁড়িয়েছিল, সেই মেয়ে আজ নিজের সত্যের সামনে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। আরিয়ান হঠাৎ বলল, একটা কথা মনে আছে? কি? তুমি ছোটবেলায় আমায় আরিয়ান ভাই বলে ডাকতে। মেঘলা হেসে ফেলল। সেটা কি এখনো বলবো? আরিয়ান মৃদু গলায় বলল, চাইলেও না। কেন? কারণ এখন সেই ডাকে শুধু শ্রদ্ধা না, ভালোবাসাও আছে। মেঘলা লজ্জায় চোখ নামাল, কিন্তু তার ঠোঁটের কোণে হাসি লুকোনো গেল না। সেদিনের আকাশ ছিল খুব সুন্দর। নদীর ওপারে সূর্য ডুবে যেতে যেতে লালচে আলো ছড়িয়ে দিল। আর মেঘলা বুঝল, তার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় হয়তো শেষ। সামনে এখনো পথ আছে, কিন্তু এখন সেই পথ একা নয়। সেই রাতের শেষে আরিয়ান ধীরে বলল, তুমি কি আমাকে একটা সুযোগ দেবে? মেঘলা একটু থেমে তাকাল। কিসের সুযোগ? এই সম্পর্কটাকে জোর করে না, সত্যি করে বাঁচানোর সুযোগ। মেঘলা দীর্ঘক্ষণ নীরব রইল। তারপর খুব আস্তে বলল, আমি চেষ্টা করব। আরিয়ান তার দিকে তাকাল। সেই চোখে ছিল প্রশান্তি, কৃতজ্ঞতা, আর দীর্ঘ অপেক্ষার পর পাওয়া শান্তি। বাইরে রাত নেমে এসেছে, কিন্তু দুজনের মাঝে আর অন্ধকার ছিল না। কারণ অন্ধকার ভেঙে সত্য বেরিয়ে এসেছে। অপমানের ওপর দিয়ে মর্যাদা ফিরে এসেছে। আর ভুল বোঝাবুঝির ওপর দিয়ে গড়ে উঠেছে এক নতুন ভরসা। আর ঠিক এই জায়গাটাতেই মেঘলা বুঝতে পারল, জীবন কখনো কখনো খুব অদ্ভুতভাবে মানুষকে বাঁচায়। যে মানুষটাকে সে একসময় দূর থেকে ভালোবেসেছিল, আজ সে মানুষটাই তার সবচেয়ে বড় আশ্রয়। যে বাড়ি একসময় তাকে ভেঙে দিয়েছিল, সেই বাড়িতেই এখন সে নিজের সত্যকে খুঁজে পেয়েছে। যে মিথ্যাটা তাকে আঘাত করেছিল, সেই মিথ্যাই একদিন সত্যের পথ খুলে দিয়েছে।
আর এই পুরো যাত্রার শেষে সে শিখেছে, একটা মেয়ে যখন নিজের সত্যকে ধরে রাখে, তখন পৃথিবীর সবচেয়ে বড় ঝড়ও তাকে পুরোপুরি ভাঙতে পারে না। কারণ মেঘলা আগের মেঘলা নেই। সে এখন জানে, কাঁদলেও ভেঙে পড়তে হয় না, হারালেও ফিরে আসা যায়। আর ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে সে একদিন না একদিন নিজের রূপ দেখাই। আরিয়ানও তেমনি এক সত্যির নাম, যে প্রথমে রহস্য হয়ে এসেছিল, তারপর ধৈর্য হয়ে দাঁড়িয়েছিল, আর শেষে আশ্রয় হয়ে ফিরেছে। এই গল্পের শেষটা কোনো ঝড় দিয়ে নয়, বরং এক নিঃশব্দ আকাশের নিচে দাঁড়িয়ে দুজনের নতুন শুরু দিয়ে। আর এই শুরুটাই প্রমাণ করে, সবচেয়ে বড় সত্য হল, মানুষকে বোঝার আগে তাকে সময় দিতে হয়, আর ভালোবাসাকে বিশ্বাসের ভেতর দিয়ে যেতে দিতে হয়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এমন আরও রহস্যময়, আবেগঘন আর মন ছুঁয়ে যাওয়া গল্প খুব শিগগিরই আবার আসবে।